নমস্কার, যুব জগতের আরো একটা এপিসোডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমার পেছনে ব্যাকগ্রাউন্ড দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন যে আজকের বিষয় অনেকটাই সংবেদনশীল। আমরা সামাজিক প্রত্যাবর্তন নিয়ে কথা বলবো এবং আমার সাথে রয়েছেন একজন আমার অত্যন্ত প্রিয় মানুষ, মাল্যবান চক্রবর্তী, রূপায়ণ ফাউন্ডেশনের কর্ণধার। এবং মাল্যবান দা, তোমায় অনেক অনেক স্বাগত দূরদর্শনের পুরো পরিবারের পক্ষ থেকে। ধন্যবাদ। রূপায়ণ ফাউন্ডেশনের ব্যাপারে যখন কথা ওঠে কোনো ডিসকোর্সে, আমরা যখন রূপায়ণ ফাউন্ডেশনকে নিয়ে আলোচনা করি এবং ইদানিং আমরা অনেকেই দেখছি তোমরা কতটা এক্সটেন্সিভলি রাজ্য, শুধু আগরতলা নয়, ত্রিপুরা রাজ্যকে তোমরা কভার করছো এবং বিভিন্ন জায়গায় গিয়ে এরকম একটা মানবিকতাময় একটা তোমরা কাজ করছো। তো এই রূপায়ণ ফাউন্ডেশনের ভিত্তি থেকে আজ অব্দি যে জার্নিটা রয়েছে সেটা নিশ্চয়ই অনেকটা সময়ে এবং অনেকটা পথ পেরিয়ে তোমরা এখানটায় এসেছো। তো তোমার থেকে জানতে চাইবো কাহিনীটা কি রূপায়ণ ফাউন্ডেশনের উৎপত্তি থেকে আজ অব্দি। নমস্কার সকলকে এবং ধন্যবাদ তোমায় এবং দূরদর্শনকে আবার আমাকে নতুন করে আবার সুযোগ করে দেওয়ার জন্য, কারণ 1.5-2 বছর আগে একবার এসেছিলাম। তো রূপায়ণের ব্যাপারটা তো শুরু হয়েছিল 2019-20 যখন আমি একটা বহিরাজ্যে কাজ করতাম আর কি। তখন হঠাৎ মনে হলো বিভিন্ন নিউজ চ্যানেল দেখতাম, আগরতলা নিউজ চ্যানেল সাবস্ক্রাইব করা থাকতো সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবে। তখন দেখতাম আর কি নেশাময় ত্রিপুরার কথা। তো তখন মনে মনে ভাবতাম আর কি যে এই জিনিসটা নিয়ে আমি একসময় ভোগ করেছি, এটা নিয়ে যদি কিছু করা যায়। এবং শেষমেশ এরপরে আমার এক মেন্টর আমাকে গাইড করেন যথারীতি আমার আগরতলায় আসা এবং রূপায়ণ ফাউন্ডেশন উৎপত্তি। ওখান থেকে এই ফেব্রুয়ারিতে আমরা 5 বছর করবো রূপায়ণ ফাউন্ডেশনের। তো ডেফিনেটলি দিস ইজ মানে এই সংবেদনশীল কাজ এবং তুমি যেটা বললে উত্থান পতনের মধ্যে দিয়েই চলছে। সো পতন, টেনশন সব কিছু মিলিয়েই হচ্ছে, কিন্তু মানে এন্ড অফ দ্য ডে এই কাজটা করে যাবার পর যখন দেখি কিছু ছেলে সত্যি একসময় যারা নেশায় কষ্ট পাচ্ছিল ওরা মূল স্রোতে ফিরেছে বা ফিরছে বা ফেরার চেষ্টা করছে, এটা একটা তৃপ্তি দেয় বটে। তো এইভাবেই এগিয়ে চলা। এবং রিসেন্টলি মানে সরকারি সাহায্য এবং ভবিষ্যতে মানে বেশ কিছু মানুষ আমি পেয়েছি। মানে প্রথম আগরতলায় আসার সময় যেমন লাগতো মানুষ আমায় অ্যাকসেপ্ট করবে কি না, বা মানে আমার তো সেই রকম ভিতটা ছিল না। কিন্তু এখানে আসার পরে আমি অনেক মানুষকে সঙ্গে পেয়েছি, মানে আমি নামগুলো লিস্ট আউট করতে পারবো না কারণ লিস্টটা এত বড় আর কি। সো দেয়ার আর লট অফ পিপল হু হ্যাড কাম অ্যান্ড হেল্প মি, দেয়ার আর লট অফ পিপল হু আর স্টিল কামিং অ্যান্ড হেল্পিং মি, অ্যান্ড আমি প্রত্যয়ই যে ভবিষ্যতেও প্রচুর মানুষকে আমি পাবো আর কি। তো এইভাবেই পথ চলা। এই কথা থেকে আমার এটা মানে কৌতূহল আমার মনে যে মানুষ অনেক পর্যায়ে এগিয়ে আসে, যারা একদম শুরুতে তোমার সাথে ছিল তারা কি মানে তাদের ভূমিকাটা কি? এবং হ্যাঁ, তো বেসিক্যালি আমি এখানে মানে প্রথম আমার সঙ্গে ছিল আমার মা, আমার মেন্টর বাপিদা, যে আমায় বলেছে রিহ্যাবটা কর তুই আগরতলা গিয়ে। আমি ভাবছিলাম যে পারবো না, কারণ দিস রিহ্যাব ইজ মানে অল অ্যাবাউট হ্যান্ডলিং পিপল অ্যান্ড লাইভস, এবং আমি খুব নম্র টাইপের একটা ছেলে। তো সেই ক্ষেত্রে মানে টাহুবল কিছুই নেই। তো সেই ক্ষেত্রে এতগুলো ছেলে একসাথে একটা জায়গাতে ওদের ইচ্ছার বিরুদ্ধে রেখে দিতে হবে ফর ফিউ মান্থস, এটা আমি পারবো কিনা। অ্যান্ড দেন ইভেনচুয়ালি দে সেড দ্যাট ইউ উইল বি এবল টু ডু দ্যাট। তখন আমার মনে আছে ওই নোটিস পিরিয়ড সার্ভ করছি, কিন্তু আমি জানি না আমার অদূর ভবিষ্যতে ত্রিপুরায় কী লেখা থাকবে না অল দ্যাট। তো এইভাবে চলে আসা। এখানে আসার পরে আমি পেয়েছিলাম প্রচণ্ড পরিমাণে আমাকে বিশ্বাস করেছে আমার মানে কাকুরা আর কি, মানে সাংবাদিক মহলের প্রণব কাকু প্রথম, এরপর প্রণব কাকু নিয়ে যায় শাহিদ কাকুর কাছে, শাহিদ কাকু গেছে সুবল কাকুর কাছে চন্দন পত্রিকার, এরপর ওরা চলে গেছিলো আমাকে নিয়ে অরুণোদয় জেঠুর কাছে, মানুষ কাকু এসেছিলেন এগিয়ে, এবং বহু মানে আমি যদি প্রথম 5 জনের নাম বলি, নীলিমা ম্যাম তৎকালীন সময় TCPCR এর চেয়ারপারসন, এরা বহু মানুষ এসছে আর কি। আই এম শিওর দ্যাট আই এম মিসিং আউট ফিউ নেমস নাও মেবি, কিন্তু দের আর লট অফ পিপল হু হ্যাড কাম অ্যান্ড হেল্প মি অ্যান্ড গিভেন মি ব্রেক কি আমি এই কাজটা করতে পারি আগরতলার বুকে দাঁড়িয়ে আর কি। দশমীঘাট ক্লাব ওয়াজ দেয়ার টু হেল্প মি আউট ইন দ্য বিগিনিং, দে আর স্টিল দেয়ার। তো সবাই মিলে আর কি, সবাই মিলে একত্রীভূত হয়ে আমরা কাজটা করতে পেরেছি। এটা একার কৃতিত্বে কিছু করার কাজ নয়, কারণ দিস ইজ বেসিক্যালি ইউ আর অ্যাকচুয়ালি ডিলিং উইথ লট অফ পিপল, লট অফ লাইভস, লট অফ পেরেন্টস। সো এভরিবডি ইজ উইথ মি। আর সবার সমষ্টিভূত যে একটা এফোর্ট রয়েছে সেটা বোঝা যায়। আমি কয়েক মাস আগে, আই থিঙ্ক কয়েক মাস না, 1 বছর খানেক হবে, আমি রূপায়ণ ফাউন্ডেশনে গিয়েছিলাম এবং ওখানে একটা পিয়ার বন্ডিং এর সিস্টেমই দেখতে পাই, যেখানে সবাইকে সাপোর্ট করছে। তো ওই এনভায়রনমেন্টের ব্যাপারে যদি বলো তোমার। এগুলো মানে দিস ইজ বেসিক্যালি, এটাও সাইন্টিফিক, মানে বায়োসাইকোসোশ্যাল যে থেরাপির কথা এখন বলি, একসময় তো জানা মানে একসময় সায়েন্স ভাবতো বা ডাক্তাররা ভাবতেন বা সমাজ ভাবতেন এটা সামাজিক অবক্ষয়, মানে যারা নেশায় চলে গেছে ওরা সামাজিক স্থলন হয়েছে বলে ওরা নেশায় চলে গেছে বা বাজে হয়ে গেছে ইনফ্যাক্ট।
ফ্যাক্ট, বাট দিস ইজ নট দ্য স্টাডি সেইজ মানে সময়ের আবর্তে যখন আস্তে আস্তে বিজ্ঞান যত উন্নত হয়েছে তখন 1970 সালের ভিয়েতনাম ওয়ারের পরে একটা সময় মানুষ ভাবতো যে ওয়ান সামবডি ইজ অ্যাডিক্টেড টু সাম সাবস্টেন্স, এরা সারা জীবন ওই সাবস্টেন্সে থাকতে বাধ্য হয়ে যাবে, এরপরে আর মুক্তি নেই। এবং সাবস্টেন্স ডিপেন্ডেন্সি এতটাই সাংঘাতিক যে এটা থেকে মুক্তি পাওয়া অসম্ভব ব্যাপার আনটিল ইউ আর কনফাইন্ড অ্যান্ড এভরিথিং। বাট এরপরে 1970 সালের ভিয়েতনাম ওয়ারের সময় দেখা গেছে, আমি নামগুলো ভুলে যাই, যারা সাইকিয়াট্রিস্ট ছিলেন যারা এই পদ্ধতিটাকে মানে সমষ্টিগতভাবে মানে কাজ করে ভেবে এই ব্যাপারটাকে এনেছেন আর কি সর্বসমক্ষে। Bruce Alexander most probably, who actually does it with the mouse, and the other one is Lee মানে একজন বিজ্ঞানীর নাম। তো এরা 1970 সালে ভিয়েতনাম ওয়ারে দেখা গেছে যারা মানে যুদ্ধে গেছে, যেই পরিবার ছেড়ে যেই লোকগুলো যুদ্ধে গেছে, মোস্ট অফ দ্য পিপল ওয়্যার অ্যাডিক্টেড টু হেরোইন। যুদ্ধ করার সময় যুদ্ধ থেকে ফেরত মানে যখন যুদ্ধে ছিল আর কি, যখন ডেপ্লয়েড ছিল, ওরা প্রচন্ড পরিমাণে বিভিন্ন নেশায় আসক্ত ছিল। ইভেনচুয়ালি when they have got back to their families, দেখা গেছে only 5% to 15% got relapsed, মানে আবার নতুন করে নেশা করেছে বা অন্য কোনো সাবস্টেন্সে ঢুকে গেছে। তখন দেখা গেছে যে মানুষ যখন সমষ্টিগতভাবে থাকে এবং যখন মানুষের সাথে ফ্যামিলি বা অন্য মানে সেম প্রবলেমে থাকা মানুষগুলো যখন একসাথে থাকে তখন তারা ভালো থাকতে পারে। ওই সেম সময়ে ইঁদুরকে নিয়েও একটা মানে গিনিপিগ এবং ইঁদুর সব কিছুতেই তো ওদেরকে নিয়ে এক্সপেরিমেন্ট হয়, তো সেই ক্ষেত্রে ইঁদুরকে নিয়েও একটা ইস্যু হয়েছিল। এটাতে ব্রুস আলেকজান্ডার ছিলেন, যেখানে ওরা দেখেছে যে একটা জায়গাতে মিঠা জল যেখানে তোমার মরফিন মেশানো আছে এবং জল আছে আর কেউ নেই, মানে একটা ইঁদুরকে রেখে দিয়েছে। তো বেসিক্যালি হি হ্যাভ চুজেন ওভার মানে নর্মাল ওয়াটার থেকে ওই মিঠা জলটা বা মিষ্টি জলটা খেয়ে এবং এরপর অ্যাডিকটিভ হয়ে আনটিল হি ডাইড। দ্যাট পার্টিকুলার ইঁদুরটা যতক্ষণ না মরে গেছে ততক্ষণ ওই জলটা খেতে 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 মরে গেছে। অন দ্য কন্ট্রারি আরেকটা জায়গাতে বেশ কিছু ইঁদুর সঙ্গে জল, খাবার এবং ওই মিঠা জলটা রেখে দেওয়া হয়েছে। ওখানে দেখা গেছে যে ইঁদুরগুলি আর ওদিকে যায়নি, ওরা নিজেদের মধ্যে ছিল, ওই এনভায়রনমেন্টটা ক্রিয়েটেড ছিল, ওরা ফেলোশিপ পাচ্ছিল বা মানে ওর মতো অন্য লোকদের পাচ্ছিল যেখানে মজা করতে পারছিল, ডিফারেন্ট সেক্সের ইঁদুর ছিল। সো সব কিছু মিলিয়ে অ্যান্ড দেন খাওয়ার এবং জল মিলিয়ে দে হ্যাড দেয়ার লাইফ, দে ডিড নট গো টু দ্যাট ইয়ে। ওইখান থেকে কিন্তু মানে বেসিক্যালি এই ভাবনাটা পরিবর্তন হয়েছে যে নেশা করলে পরে আমাদের যেমন বায়োলজিক্যাল, সাইকোলজিক্যাল, সোশ্যাল অ্যান্ড স্পিরিচুয়াল একটা অধঃপতন ঘটে। We will have to touch base all these things in order to do the upliftment of human mind, brain, body and social acceptance. এইভাবে তো এটা শুরুটা হচ্ছে আমরা যারা একই পথে চলেছে এতদিন, এরা যখন একসাথে থাকে, কারণ আমরা মানে সেইভাবে অ্যাডিকশনকে যদি ঠিক করা যেত তাহলে বাবা আমার কথা আমরা শুনেই নিতাম, মানে যারা নেশা করে ওরা বাবা আমার কথা শুনেই বা গুরুজনদের কথা শুনেই হয়ে যেত। বাট ওসিডি টক্স ডিফারেন্ট, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারে তুমি যখন আস্তে আস্তে নেশার কবলে ঢুকে যাও তখন বাবা আমার কথা বিষ লাগে, কারোর কথা লাগে। বাট ওয়ান্স ইউ আর আউট অফ মানে কনফাইনমেন্টের দরকার হচ্ছে, কারণ ফর দ্য ফার্স্ট ফিউ ডেজ ফিউ মান্থস ইউ হ্যাভ টু হ্যাভ এ কনফাইনমেন্ট জাস্ট বিকজ এটা ওসিডি, কম্পালসিভলি তুমি খাওয়ার প্রচণ্ড ইচ্ছা হবে। বাট এরপরে তুমি যখন সমব্যথীদের সাথে বা এই পথে চলেছে এই ছেলেদের সাথে তোমার না বলা কথাগুলো বলতে পারবে, তোমার মানসিক যে অবসাদের মধ্যে দিয়ে যাচ্ছ বা যে একাকিত্ব থেকে তোমার এই নেশা বারে বারে চলে আসে, এগুলোর থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে এই বন্ধুমণ্ডলী, একসাথে থাকার ব্যাপারটা, ওটা আমরা নিচে প্র্যাকটিস করাই আর কি। এবং ওখান থেকে আস্তে আস্তে সমাজের বিভিন্ন জায়গায় ওরা যায়। তারপরে আমাদের কিছু এমইউ আমরা সাইন করেছি বা আমরা মূল স্রোতে ফেরানোর মানে সোশ্যাল রিফরমেশনের কাজগুলো করা শুরু করেছি। মানে আমার এটা লাগেই না যে কিছু ছেলেকে একসাথে ধরে বেঁধে রেখে দিলাম এবং তারপরে ছেড়ে দিলাম, আমার দায়িত্ব শেষ। মানে এই ছেলেটির যদি চাকরি না হয়, এই ছেলেটি যদি কিছু করতে না পারে, তাহলেও আবার অবসাদ থেকে হয়তো নেশা করে নিতে পারে। তো ওই শেষটুকু পর্যন্ত প্রকৃত পুনর্বাসনের কাজটা করার চেষ্টা করে রূপায়ণ ফাউন্ডেশন। অসাধারণভাবে তুমি সামারাইজ করলে পুরো বিষয়টাকে। এবং আমরা আপাতত দৃষ্টিতে যা দেখতে পাই, যেমন আমার অভিজ্ঞতা তোমার রূপায়ণ ফাউন্ডেশনে গিয়ে পুরো বিষয়টা দেখা, প্লাস সোশ্যাল মিডিয়া, সামাজিক মাধ্যমেরও একটা বড় হাত রয়েছে। কিন্তু তাছাড়াও অনেক কিছু আছে যা আমরা হয়তো দেখতে পাই না বা হয়তো উচিত না সর্বজনসমক্ষে জিনিসটাকে সেভাবে তুলে ধরা। তো তুমি যেহেতু বিহাইন্ড দ্য সিনস কাজ করছো, তোমাদের এই কাজের পরিব্যাপ্তি প্লাস সোশ্যাল মিডিয়ার ভূমিকা একটু জেনে নিতে চাইবো। সোশ্যাল মিডিয়ার ভূমিকা কতটুকু জানি না, কারণ সোশ্যাল মিডিয়াতে মানে আমার মনে হয় সোশ্যাল মিডিয়া এই যে
কি বলে এটাকে, স্ক্রোলিং, ইট টেকস এ লট অফ টাইম, তাই না? তো সোশ্যাল মিডিয়াকে, এবং যারা সোশ্যাল মিডিয়াকে ভর করে ভাইরাল হতে চায়, ভাইরাল ব্যাকটেরিয়াল জ্বরফর হয়, মানে এই ব্যাপারটাতে আমি বিশ্বাস করি না। বাট ইট টেকস এ লট অফ টাইম, এবং সোশ্যাল মিডিয়াতে আমি যদি কিছু দেখাই, আমি দেখাতে চাইবো সেই জিনিসটা যেটা আমি দেখাতে চাই। আমি যেটা দেখাতে চাই না ওটা আমি দেখাই না। তো সোশ্যাল মিডিয়া ক্যানট বি সামথিং, মানে সোশ্যাল মিডিয়াকে ভর করে একটা ছেলে বা একটা ভদ্রলোক বা একটা মানে একটা প্রতিষ্ঠান কি কাজ করছে এটার ওপর বিশ্বাস না করে হয়তো আমরা যদি সামনাসামনি গিয়ে কথা বলি, জায়গাটাকে দেখি, এক্স্যাক্টলি কি প্রসেসে কাজ হয়, এই ব্যাপারগুলো দেখি, তাহলে হয়তো হবে। সোশ্যাল মিডিয়াতে আমাদের পোস্টগুলি আমরা করি বিভিন্ন, মানে আমাদের, তুমি দেখেছো হয়তো, রিসেন্টলিও দেখেছো, এতদিন ধরে দেখছো, বিফোর আফটারের ছবি আমরা দিই, ওই ছেলেগুলোর গল্প আমরা লিখে পোস্ট করি। বাট দিস এভরিথিং উই টেক দ্য কনসেন্ট অফ দ্যাট পার্টিকুলার গাই, তাই না? বিকজ মানবাধিকার লঙ্ঘন করা বা একজনের অসহায়ত্বের সুযোগ নেওয়াটা, এইটা করে ভাইরাল হওয়ার ইচ্ছা আমার একদমই নেই, এবং মানে দিস ইজ নট দ্য ওয়ে। তো আমার যেটা মনে হয়, ওদের গল্পগুলো জনসমক্ষে আসা উচিত। ওদের গল্পগুলো মানে ওদের খারাপ থেকে ভালো হবার গল্পগুলো, ওদের খারাপ হয়ে আছে এই গল্পটা দেখিয়ে তো লাভ নেই, তাই না? তো খারাপ থেকে ভালো হওয়ার গল্প ওদের সম্মতিক্রমে আমি যদি গল্পটা লিখি তাহলে ঠিক আছে। রিসেন্টলি যেমন আমরা একটা বইয়ের ওপর কাজ করছি, 24 না 25 জনের ছেলের একটা, মানে প্রত্যেকের গল্প, ওদের আগেকার ছবি, আগেকার জীবন, এবং এখন ওরা কি করছে মূল স্রোতে ফিরে এসে বারবার যে চেষ্টা, এই ব্যাপারটাকে আমরা একটা বইয়ের মাধ্যমে, মানে সরকারি স্তরে এটা প্রকাশ পাবে হয়তো। সো দিস আর সামথিং দ্যাট ইউ ক্যান ডু উইথ দেয়ার কনসেন্ট, রাইট না? অসহায়ত্বর সুযোগ নেওয়াটা ঠিক না আমার মনে হয়। কমপ্লিটলি এগ্রি করি পুরো বিষয়টার সাথে। আরেকটা কৌতূহল, যেটা যখন কেউ আসক্ত হয় কোনো নেশায়, তার পক্ষে হেল্প চাওয়া বা এগিয়ে আসা সেটা অনেক সময় কঠিন হয়ে যায়। তো তোমাদের, মানে আমি একটু স্ট্যাটিস্টিক্যালি জিজ্ঞেস করছি যে গার্ডিয়ানরা না যুবারা নিজেই অ্যাপ্রোচ করছে তোমাদের, বা ছেলে বা মেয়ের মধ্যে মানে ডিভিশনটা কেমন? 98% মানুষ হচ্ছে বাবা মা এসে অ্যাপ্রোচ করে, তাই না? কারণ আমি, মানে একটা ছেলে যখন নেশায় ঢুকে পড়ে তখন কিন্তু ও নেশা থেকে বেরোতে চায় না। ওর বলো এটা ছোট হতে হতে মানে শুধু আমি বা ওই প্রত্যেকটি, মানে নেশারি এবং নেশারির যে নেশা, এটার মধ্যে আবদ্ধ হয়ে যায়। তো এখান থেকে বেরোনো অসম্ভব ব্যাপার, কারণ every addict is very much concerned about the next withdrawal. মানে in case I do not do the next use, what would happen to my body? It will ache, তোমার নাক দিয়ে জল পড়া, মানে আমি যদি হেরোইন বা শুধু ড্রাগের কথা বলি, অ্যালকোহল হ্যাজ দ্য ইকুয়াল অ্যামাউন্ট অফ হেলথ হ্যাজার্ডস, উইথড্রলস, অ্যান্ড অ্যালকোহল তো আরও বেশি ক্ষতি করে, মানে কিডনি লিভার নিয়ে কথা বলে আর কি। আই হ্যাভ সিন সো মেনি ডেথস ফর দ্য লাস্ট 3-4 years। মানে আমার যে ক্লাসমেটস, আমার বহু ক্লাসমেট যারা একসময় আমরা দেখতাম আর কি বা একসাথে ছিলাম, ওরা অনেকেই এখন মানে মৃত, তাই না? তো অ্যালকোহল হ্যাজ টেকেন মোর লাইভস টু। তো সেই ক্ষেত্রে যারা এই অবস্থার সম্মুখীন হয় ওরা হয়তো হেল্প চাইতে সত্যিই পারে না। তো সেই ক্ষেত্রে পেরেন্টসরা কামস আপ টু রূপায়ণ ফাউন্ডেশন অর ডিফারেন্ট রিহ্যাবস। কিছু ছেলে যারা বুঝে যায় ব্যাপারটা ঠিক হচ্ছে না, কারণ এখন তো এক্সপোজার আছে, অ্যাজ ইন লাইক সোশ্যাল মিডিয়ায় আবার, বা ইউটিউবই বলো বা হোয়াট এভার ইট, মানে গুগল হ্যাজ গিভেন আস দ্য অ্যাক্সেস। সো দেয়ার আর সো মেনি পিপল হু থিঙ্কস দ্যাট না আমার আর করাটা উচিত হচ্ছে না, কিন্তু আমি পারছিও না, ছাড়তেও পারছি না, মানে বি ইট টেকিং ডক্টরস মেডিসিনস, বি ইট সামথিং এলস, হোয়াট এভার আই হ্যাভ টেকেন, বাট এটা হচ্ছে না, তখন দে অ্যাপ্রোচ। কিন্তু এটার সংখ্যাটা খুব কম, মানে যারা নিজেরা এসে অ্যাপ্রোচ করে বা বাবা মাকে সঙ্গে নিয়ে এসে বলে যে আমার চিকিৎসা দরকার, এটা 2%। বাট মোস্ট অফ দ্য পিপল, মানে পেরেন্টসরা আসে, ওদের কনসেন্টে আমরা পুলিশের সাহায্য নিয়ে বা মাঝে মাঝে নিজেরা গিয়ে ওদেরকে নিয়ে আসি আর কি। আর মানে পুরোপুরি মূল স্রোতে ফেরার মানে কিরকম টেন্ডেন্সি থাকে পার্সেন্টেজ হিসাবে যদি? মানে আমাদের ব্যাপারে, মানে রূপায়ণের ব্যাপারে মানুষ বলে, এবং মানে আমাদের এখানে পার্সেন্টেজ অফ রিকভারি ইজ মানে বেটার দেন এনি আদার প্লেসেস ইন ত্রিপুরা ইট সিমস। এবং মানে অন্য বেশ কিছু রিহ্যাব ভালো কাজ করছে। সো সব জায়গা থেকেই কম বেশি মানুষ ভালো থাকে। এটা অ্যাকচুয়ালি, মানে আমি যদি তোমায় বোঝাতে চাই, হাইপার টেনশন বা শ্বাসকষ্ট দিয়ে যদি বোঝাতে চাই, বা হাইপার টেনশন দিয়ে যদি বোঝাই, তুমি গেলে তোমার প্রেশার বেশি, তুমি পাঁঠার মাংস খেতে ভালোবাসো, ভাতে এক্সট্রা নুন নাও, তো
তোমাকে বলা হলো যে মানে ডাক্তার গেছে বলে ডাক্তার বললো যে তুমি খাবে না রেড বিট খাবে না এবং সঙ্গে নুন খাবে না, সঙ্গে একটা গ্যাস মানে প্রেশারের ট্যাবলেট দিয়ে দেওয়া হলো। তুমি কিছুদিন সেমভাবে ডাক্তারের কথা মানার পরে হঠাৎ বললে যে অনেক দিন খাই না, একটু খাই পাঁঠার মাংস, বা অনেক দিন তো পাতে নুন খাই না, একটু খাই। দেন ইউ এগেইন স্টার্ট স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি, ইভেনচুয়ালি কিন্তু তোমার প্রেশার আবার বেড়ে যাবে, তাই না? তো after hypertension এবং after one more disease, I am not been able to remember this, addiction is the third most relapsing disease in the world. মানে তুমি যদি মেনটেন না করো, রিহ্যাবে ঢুকে গেছো, রিহ্যাবে কিছুদিন থেকে ক্লাস করে বেরিয়ে গেলে, and then you do not do the maintenance, that means there is this possibility that you get back to আবার রিল্যাপস হবে addiction once again. So মেনটেনেন্সটা খুব দরকার, যার জন্য আমাদের 12x12 পদক্ষেপ ফলো করে বেশ কিছু স্পিরিচুয়াল মিটিং রুমস আছে। এগুলো ত্রিপুরায় ছিল না, এগুলো অল স্টার্টেড ইন 2022-23। সো ওখানে যাওয়া, মিটিং করা, এই ব্যাপারগুলো করলে, এবং তুমি যেটা দেখে এসছো আর কি, আমাদের এখানে হয়তো নিচে থাকে 6-7 জন, কিন্তু ইভেনচুয়ালি সবসময় দেখবে 22-23 জন আছে সবসময়। রাত্রেবেলা আমাদের এখানে রান্নাবান্না হয় সবার জন্য, তাই না? সবাই মানে 10 টাকা 20 টাকা 50 টাকা যারাই নিয়ে আসে, সবাই দিয়ে ট্রাই টু পুট মানি তাদের মতো করে, হয়তো একদিন মাংস খেলো, মাছ খেলো। সো এই কমিউনিটি লিভিংটা আর কি, এগুলো করতে হয়। আপনি মানে তুমি সবগুলো কাজ করো, সমাজের অন্য দায়বদ্ধতাগুলো মানো, বাড়িতে ব্যালেন্স করার চেষ্টা করো, বাট ইউ অলসো ডু সামথিং ফর ইয়োর সেলফ, ফর ইয়োর ওন রিকভারি। দ্যাট দে ডু, অ্যান্ড দ্যাট ইজ হাউ দে আর স্টেইং ক্লিন। নিজেকে ভালো রাখা যেভাবে যায়, they feel lighter because the moment you cannot speak out something to your family, to your girlfriend, to your wife, or in the society, you can come to this place and talk your heart out, and nobody would judge you, right? So this feeling মানে makes you more free in this society, যেটা তুমি বলতে পারবে নিজের কথা, তাই না? তো এবং আরেকজন তোমায় জাজ করছে না এখানে কেউ। So that is the reason why, and that is the only way out actually to stay clean. সবাইকে এঙ্গেজ রাখার জন্য কি অ্যাক্টিভিটিস আমরা যদি ওপরে যখন ওরা চিকিৎসার জন্য ভেতরে আসে, ওখানে 9টা ক্লাস হয় আমাদের এখানে, স্টার্টিং ফ্রম জাস্ট ফর টুডে প্রোগ্রাম থেকে শুরু করে রিডিং ক্লাস, আমরা বই পড়ানো হয়, তারপরে গ্রুপ ডিসকাশন হয়, তারপরে মিটিং হয়, একটা প্র্যাকটিস মিটিং আমরা করি, ইনভেন্টরি আত্মবিশ্লেষণের ক্লাস হয়, তারপরে পোস্টমর্টেম হয় যেখানে ওরা আত্মবিশ্লেষণটা লেখে এবং এটার ভুল ত্রুটি বার করার ক্লাস হয়, ইনপুট সেশনস হয়। এছাড়া বৃহস্পতিবারে আমি ঢোল কিনেছি, এখন উই হ্যাভ গট প্রপার ঢোল, করতাল, এবং ওই যে বাজায় যেটা আমি ভুলে গেছি নামটা, এমন করে বাজায় আর কি, তিনটে ইয়ে থাকে। সো দিস ইনস্ট্রুমেন্টস আর দেয়ার। তো বৃহস্পতিবার যদি রূপায়ণের কাছে তুমি দাঁড়িয়ে থাকো, তুমি পল্লী গীতি শুনবে, তুমি আবার অরিজিৎ সিংও শুনবে, তারপরে তুমি কীর্তন শুনবে, এবং এন্টারটেনমেন্টের জন্য এগুলো হয়। এছাড়া 4টা থেকে 6টা যেমন ফ্রি, 4টা থেকে 7টা নো ক্লাসেস এন্ড অল। সো তখন ক্যারাম বোর্ড খেলা, দাবা খেলি আমি ওদের সাথে, এবং ওরাও খেলে। দেয়ার আর ফিউ পিপল যাদেরকে আমি হারাতেও পারি না। তো দাবা খেলা, ক্যারাম খেলা, টিভি দেখা, সব কিছু হয় আর কি। একটু ডিপ একটা প্রশ্ন যাচ্ছে, যেহেতু তোমার অভিজ্ঞতা রয়েছে এবং তুমি একদম ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স করছো পুরো বিষয়টা। এখন যে বর্তমান যুগ রয়েছে, এটা বিশ্বায়নের যুগে, এবং আমরা খুব গ্লোবালাইজড। একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে বিশ্বে কারোর কমিউনিকেট করাতে আমার মনে হয় না কোনো বাধা রয়েছে এই যুগে দাঁড়িয়ে, অ্যাটলিস্ট। তো এই সময়টাতে বা এই পুরো প্রসেসটা কি অ্যাডিকশন জিনিসটাকে আরো ইন্ধন দিচ্ছে না, আরো কমিয়ে আনার পসিবিলিটি রয়েছে এটার মাধ্যমে? এখন এটা এখানে আবার দৃষ্টিভঙ্গির কথা আসছে, তুমি কোনভাবে এই ব্যাপারটাকে দেখতে চাইছো। বিশ্বায়ন পুরো ব্যাপারটাকে মোবাইলের কাছে চলে আসা, তোমার যখন ইচ্ছা তখন তুমি ইউ ক্যান সার্চ সামথিং এন্ড ফাইন্ড আউট। তো হাউ উড ইউ ট্রাই টু টেক ইট? কারণ আইনস্টাইনে তো অ্যাটম বোম বানিয়েছিল ফর দ্য বেটারমেন্ট অফ হিউম্যানিটি, বাট হয়ে গেছে হিরোশিমা নাগাসাকি, তাই না? তো তুমি কোনভাবে বিজ্ঞানকে, প্রযুক্তিকে ইউজ করবে, নাকি মিসইউজ অথবা অ্যাবিউজ করবে, যেরকমভাবে বিভিন্ন সময় নেশারীরা সাবস্টেন্সেস করেছে, তো এটার উপর নির্ভর করে। কিন্তু আমার মনে হয় যেমন মিটিং রুমস, লকডাউনের আগে প্রত্যেকটা ফিজিক্যাল মিটিং রুম ছিল 1953 সাল থেকে পৃথিবী জুড়ে ছিল, এবং এরপর এটা মুম্বাইতে হয়েছে, দেন কলকাতায় হয়েছে, এবং বিভিন্ন জায়গায় আমি হায়দ্রাবাদে মিটিং করেছি, ব্যাঙ্গালোরে আছে, চেন্নাইতেও আছে, কেরালাতে আছে, এখন যেমন ত্রিপুরাতেও আছে। বাট পোস্ট লকডাউন থ্রু জুম, I can actually sit in a meeting room based out of Florida.
ওখানকার যারা নেশামুক্ত নেশারীরা আছে ওদের সাথে আমি ইন্টারাক্ট করতে পারি, বুঝতে পেরেছো? when it comes to any addiction related information or knowledge I can gather anytime through Google, তাই না? মানে I have developed myself through studies, so be it Kindle, be it online books, be it downloaded PDFs and then Xeroxed it. Recently যেমন আমি I have done a course from IIT, NPTEL এর একটা কোর্স পার্সোনালিটি সাইকোলজির উপরে, যেটা আমি করেছি, যেটা আমি জানতামই না যদি ইন্টারনেট না থাকতো। সো আমি ইন্টারনেটকে ব্যবহার করব না অপব্যবহার করব এটা আমার উপরে, আমার মানসিকতার উপরে। বাট আমার এই মোবাইলটাকে মনে হয় সেলফোন, মানে সেল করতে করতে, মানে মাঝে মাঝে দেখি আর কি, আমি বকা দিই, 11 জন বসে আছে, সবার মাথাটা নোয়ানো, নোবডি ইজ টকিং টু ইচ আদার আর কি, তাই না? আমাদের মধ্যে এটা নেই বলছি না, বাট যখন দরকার পড়ে তখন হয়তো নেই, মানে যখন দরকার পড়ে তখন হয়তো আমি ফোনটা রাখতেও পারি, কারণ সেল বেসিক্যালি ওই জেলের কারারুদ্ধটার মতোই আর কি, কারারুদ্ধ করে রায়, মানে আমার সঙ্গে বসে আছে একজনের সাথে। এবং দিস হ্যাজ অ্যান অ্যাডিকশন অ্যাসপেক্ট অলসো, মানে গেম অ্যাডিকশন। I have got people who are dealing with game addiction. I have got people who are jua is an addiction. Gambling. I've got people who are into this kind of things. I've got people who has lifestyle disorders, right? So যারা নতুন জিনিস কেনে বা প্রেমে পড়ে মানে 6টা লেটার পেয়ে পাশ করেছিল মাধ্যমিক, এরপর হঠাৎ করে মোবাইল এবং একটি নতুন মেয়ে ওকে পাইয়ে পাশ করিয়েছে 12-এ। So these are small little things apart from substance abuse I get to see and I try to deal with them. So these are all things that would deviate you from growing up. মানে পার্সপেক্টিভের উপর ডিপেন্ড করে ভীষণভাবে। এখন পার্সপেক্টিভ চেঞ্জ করার জন্য হয়তো আমরা কাজ করি, এবং আমি আমাকে বড় করার চেষ্টা করছি পড়াশোনা করে, সো আমি আরো ডিপে গিয়ে বোঝাতে পারি এই কথাগুলো, আর কিছু না। আরেকটা বড় আমার মনে হয় ব্যক্তিগতভাবে বড় প্রবলেম হলো যে যেহেতু ফ্যামিলিও নিউক্লিয়ার হয়ে গেছে এখন, মানে ওই দাদা কাকু কাকিমা সেই কালচারটা নেই। এখন যারা যুবা রয়েছে তারা রিচ আউট করতেও দ্বিধা করে মা বাবার কাছে, ফ্যামিলিতে কাজিনও নেই যে সামলে নেবে বিষয়টাকে, তো নিজেরা নিজেদের মধ্যেই সাকাম করে যায়। তো সেটা মানে কতটা বড় আকার ধারণ করছে, এটা সবচেয়ে বিভৎস জিনিস আমার মনে হয়। কারণ আমার ছোটবেলা, তোমার ছোটবেলা কতটুকু মানে তুমি পেয়েছো তোমার ঠাকুমাকে, বা মানে আমার ঠাকুমা এবং ঠাকুমার 8টা ভাইয়ের বাড়ি আমাদের একসাথে বনমালীপুরে, তো সেই ক্ষেত্রে আমি কত কোলে ঘুরেছি আমার হিসাবই নেই। সেইভাবে আমার বড় হওয়াটা ওয়াজ অ্যামাংস্ট অল দ্য দাদুস, দিদাস, পিসু, কাকু, মানে ঘর বাড়ি ভর্তি লোক। তো সেই ক্ষেত্রে আমার বড় হওয়াতে আমি সবার থেকে কিছু না কিছু পেয়েছি, শিখেছি, বড় হয়েছি। অ্যান্ড আই ওয়াজ অলসো প্যাম্পার্ড, এবং এতটাই প্যাম্পার্ড যে শেষ পর্যন্ত এটাই হয়তো কাল হয়েছে পরবর্তী সময়ে। বাট আমাদের মধ্যে এই ব্যাপারটা ছিল না যে, মানে এখন যেমন হাতে মোবাইল না থাকলে এবং অ্যানিমেটেড কিছু না চললে আমি খাচ্ছি না, এটা আমার তখন ছিল না। মোবাইল এসেছি 2004 সালে, মনে হয় 4 সালে হবে, তখন আমি প্রথম কলেজে যাই, 4 সালে বা 3 সালে ত্রিপুরায় এসছে মোবাইল। বাট এখন যেমন বাচ্চাগুলো এমন হয়ে যাচ্ছে যে, মানে আমার বন্ধুদের বাচ্চারাই আছে, আমি দেখেছি ওরা গোপাল নাকি একটা দেখে, ওরা যতক্ষণ এটা মুখে, মানে এটার মধ্যে চোখ আছে তখন মা খাওয়াতে পারছে না আর কি, যখন এটা সরিয়ে নেওয়া হচ্ছে তখন খাচ্ছে না। এটা প্যাভলভের পরীক্ষার উল্টোটা হয়ে যাচ্ছে এখানে, তাই না? তো এই ব্যাপারগুলো খুব কারণ এরপরে প্রত্যেকটা জিনিস মানে মোবাইল, থ্রু মোবাইল এভরিথিং, মানে ওরা ডিপেন্ডেন্ট হয়ে যায়, ডিপেন্ডেন্সি ক্রিয়েট হয়ে যাচ্ছে আর কি, মানে প্রযুক্তির ওপরে ডিপেন্ডেন্ট হয়ে গেলে তো অসুবিধা। আর মানে ফ্যামিলির তখন কি করা উচিত কোন সময়, মানে ধরো আমি যদি ইন জেনারেল সাবস্টেন্স অ্যাবিউজেরই কথা বলি, তো অনেকেই মনে করে যে না এটা আমার স্পেস না, শুধু ফ্যামিলি না, ফ্রেন্ডসরা মনে করে যে না এখানে আমি ইন্টারফেয়ার। আর এখনকার দিনে তো এই স্পেস ব্যাপারটা ভীষণ ইম্পর্টেন্ট মানুষের কাছে, যে হ্যাঁ আমি ইন্টারফেয়ার করবো না, ঠিক আছে একটা পর্যায়ে অবধি করবো না। কোন সময় অ্যালার্মড হওয়া উচিত মানুষের? মানে আমার মনে হয় প্রত্যেকটা মা বাবাকে বন্ধু সম হওয়া উচিত। আবার বন্ধু মানে কি, ঠিক আছে একসাথে আমরা সুরাপান করি চল, তাহলে তুই ড্রাগে যাবে না, এগুলো না। কিন্তু মানে বন্ধু অ্যাজ ইন একটা মা বা বাবাকে ছোটবেলা থেকে বড় করার সময় শাসনও দরকার, ডেফিনেটলি শাসন দরকার। এবং ওই ছেলেটি বা মেয়েটি এসে যেন মা বাবাকে বলতে পারে ওর না বলা কথাগুলো, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। কারণ যখনই আমি বাড়িতে বলতে পারবো না, এখন তো আমার কাজিনও নেই, এখন আমার কাকু জ্যাঠারাও নেই, সবাই মানে আরেকটা বাড়িতে থাকে, তো বাবা মা উড বি দ্য অনলি পার্সন ওয়্যার দিস পার্টিকুলার বয় ক্যান গো টু, তাই না? তো সেই ক্ষেত্রে ওরা যেন বলতে পারে, ওই স্পেসটা ক্রিয়েট করতে হবে, কিন্তু আবার শাসনও রাখতে হবে, তাই না? এইভাবে যদি বড় করা যায় তাহলে মনে হয় আমার বেটার। কারণ আদারওয়াইজ কী হয়, তারপরে ক্রিয়েট হয় পিয়ার প্রেশারটা। মানে এখন আমি স্কুল কলেজে যাই, বিভিন্ন লোকের সাথে কথা বলি, বাচ্চাদের সাথে, পিয়ার প্রেশার ক্রিয়েটস মানে
বায়োলজিক্যাল প্রিডিসপোজিশনের পরে সবচেয়ে বড়টা এখানে হচ্ছে পিয়ার প্রেশার। একটা কৌতূহল, তুমি স্কুলের কথা বললে, কোন এজ রেঞ্জ কি তুমি দেখছো যে কমন রয়েছে এই প্রবলেমের জন্য? সাংঘাতিক, মানে আমরা যুব সমাজ নিয়ে অনেকেই কথা বলছি, যুব সমাজ নেশার কবলে। আমি বলবো কিশোর এবং যুব সমাজ। when it comes to schools, I'll not name a few schools, but when it comes to schools there are many people who are addicted to substance. এবং আমাদের সময়ে বা আগে সুরা, মানে when it comes to 2004 to 2002 or in 90s, আমরা কোনোদিন ভাবিও নি যে মদ খেয়ে বাড়ি যেতে পারবো, বিকজ ইট অলওয়েজ স্মেলড, তাই না? এখনো, আর এখন ব্যাপারটা হচ্ছে যেহেতু ড্রাগ ইজ অ্যাভেলেবল, ইট ডাজ নট স্মেল। মানে বাবা মার বুঝতেও 1.5 বছর লেগে যায় যে ছেলে নেশা আসক্ত হয়ে গেছে। ব্যবহারিক বিকৃতিগুলো সারফেসড হতেও সময় লাগে, তাই না? তো এগুলো আমরা যখন স্কুলে যাই বা কলেজে যাই বা বিভিন্ন সরকারি স্তরে যখন রিসোর্স পার্সন হিসেবে যাই, তখন আমি বলার চেষ্টা করি আর কি, হোয়াট আর দ্য পয়েন্টার্স, বা ডিটেক্ট করবেন কি করে আপনি প্রথম থেকে। একটা ছেলে হয়তো প্রথম দিকে ভালো পড়াশোনায় ছিল, আস্তে আস্তে মিডল বেঞ্চ এবং শেষ পর্যন্ত লাস্ট বেঞ্চ। একটা ছেলে হয়তো 20 টাকা বা 50 টাকা স্কুলে নিয়ে এলেই যথেষ্ট ছিল একটা সময়, এরপরে টাকার সাংঘাতিক ইয়ে হবে। মোস্ট অফ দ্য টাইম দিস পিপল উইল অ্যাকচুয়ালি বি স্টেইং ইন দ্য বাথরুমস or spending time in the bathrooms because they will do drugs inside the bathrooms and all. তো এইরকম আর কি। এছাড়া অনেক ধরনের ব্যবহারিক বিকৃতি দেখা যায়, যেগুলো আস্তে আস্তে দেখলে পরে মা বাবারা অ্যালার্ম হওয়াটা দরকার, এবং সিকিং হেল্প। মানে আমাদের মা বাবাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে, আমার ছেলেটি নেশা করছে ফাইন, বাট পরের বাড়ির মানুষটা যদি জেনে ফেলে তাহলে কিন্তু আর সাংঘাতিক অবস্থা। তো এর জন্য আমি জানাতেও চাইছি না। রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে, আমার রিহ্যাবে এসছে একটা ছেলে অনাথ হওয়ার পরে, মানে যতদিন মা বেঁচে ছিলেন ওর মার মাল্টিপল অর্গান ফেলিওরে মারা যান, নাকি লিভারের কি একটা প্রবলেম ছিল। আমাদের এক দাদার বাড়িতে কাজ করতেন বহু বছর, আমি চা খেয়েছি মহিলার হাতে বহুদিন। উনি জানতেন রূপায়ণ ফাউন্ডেশন আমাদের আছে। ওনার বাড়ির, মানে আমারটা হচ্ছে 6 নম্বর বাড়ি, 6 নম্বর গলিতে, ওনার হচ্ছে 4 নম্বর না 3 নম্বর বাড়ি। মানে উনি জানেন সব কিছু, কোনোদিন বলেনি, ওই দাদাকেও বলেনি, আমাকেও বলেনি, পাছে মানুষ জেনে নেয়। ছেলেটা আসার পরে, ছেলেটাকে মার মৃত্যুর পরে বাড়িতে জায়গা দেওয়া হচ্ছে না, মানে বাড়িতে রাখতে, বাড়ি ভাড়া, মানে ভাড়াটিয়া বলেছে, সরি মালিক বলেছে ছেড়ে দিতে। ছেলেটা আসার পরে বলছে, মানে এখন হয়ে গেছে 1-1.5 মাস, তো বলছে দাদা আমি তো মাকে অনেকবার বলেছিলাম আমি এখানে আসবো, বাট আমাকে আসতে দেয়নি, পাছে মানুষ জেনে যায়, তাই না? সো এই যে স্টিগমাটা, মানুষ জেনে কি হবে, কারণ মানুষ তো আপনাকে দেখবে না এন্ড অফ দ্য ডে, তাই না? কিন্তু ছেলেটা চিকিৎসার অধীনে এলে হয়তো ভালো হয়ে যাবে। এবং এটার উদাহরণ, হ্যাঁ, স্টিগমা কাটানো নিয়ে, মানে যেহেতু আমরা অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে এসেছি, তোমাকে অনেকেই ফলো করে, প্লাস রূপায়ণ ফাউন্ডেশন অনেক প্রভাবশালী এখন। তো প্রভাবশালী না, মানে আমি প্রভাবশালী হতে চাইছিও না, রূপায়ণ ফাউন্ডেশন প্রভাবশালী না। আমাদের প্রভাব বা আমাদের কথাগুলোর প্রভাব যেন মানুষের মনে কোথাও না কোথাও দাগ কেটে গিয়ে, যদি ওরা নেশা থেকে দূরে থাকে, মানে আমরা যেহেতু মানে রিহ্যাবের সঙ্গে সঙ্গে মোর দেন 100 অ্যাওয়ারনেস আমরা করেছি, সো যারা নেশায় করে না ওরা যেন নেশায় না আসে, ওইটা আমার আরেকটা মোটো আর কি। আমাদের প্রভাবশালী বলো না, যারা দর্শকরা দেখছেন তাদের জন্য ফ্রম দ্যাট স্পেস কোনো বার্তা, যারা মা বাবারা রয়েছেন বা যারা এরকম কিশোররা রয়েছেন, মানে উভয় পক্ষেরই, কাউকে বের করে আনা এর থেকে আর কারো নিজের উদ্যোগে বেরিয়ে আসে কিছু, যদি মানে, হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে যারা বুঝতে পারবেন যে আমার ছেলেটি বা মেয়েটি নেশার কবলে চলে গেছে, সিক আউট ফর হেল্প। একটা বলবো আমি, মানে সিক আউট ফর হেল্প। অ্যান্ড আর যদি দেখেন, আপনারা যদি দেখতে পারেন যে আপনার সঙ্গে কেউ, মানে কারণ এখন নেশারই যত্রতত্র অ্যাভেলেবল, তো সেই ক্ষেত্রে মানে আমার ঘরে তো হয়নি, HIV তো আমার ঘরে আসেনি, নেশারিও আমার ঘরে আসেনি, আমি কেন কথা বলতে যাব? যদি বলেন একদিন না একদিন, হোক HIV হোক অ্যাডিকশন, আপনার ঘরের করা নাড়বে আর কি। মানে দিস ইজ সামথিং দ্যাট আই নো ফ্রম দ্য ফ্যাক্ট, কারণ আমরা মানে একদম গ্রাউন্ড জিরোতে কাজ করছি আর কি। তো আপনার ঘরে যদি কেউ থাকে তাহলে সিক হেল্প, আর যদি আপনার পাশের বাড়িতে দেখেন তাহলে ওদেরকে সাহায্য করতে এগিয়ে আসুন আর কি। কারণ সমবেতভাবে যদি আমরা সমাজের প্রত্যেকটা স্তরের মানুষ যদি এটাতে সমবেতভাবে এগিয়ে না আসি, তাহলে কিন্তু মানে একটা সময় আরও 2035 সাল, 30-32-35 সালের মধ্যে ত্রিপুরা অলরেডি ভুগবে, যেখানে কাজ থাকবে, লোক থাকবে না কাজ করার জন্য। এইরকম একটা জায়গায় আমরা চলে যাব খুব শিগগিরই, যদি আমরা সবাই মিলে একত্রীভূত না হই আর কি। রূপায়ণ ফাউন্ডেশন আরো অনেক এগিয়ে যাক, তোমরা আরো ভালো কাজ করো। দর্শকদের অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে আবার পরের এপিসোডে। নমস্কার।